নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। বেশ কিছুদিন পর তোমাদের জন্য আরও একটি বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের ফুল মক টেস্ট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এসএলএসটির প্যাটার্ন ফলো করে আজকের মক টেস্ট অতি যত্ন সহকারে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আগত যে এসএসসি এসএলএসটি পরীক্ষা তাতে কী প্যাটার্নের প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে আজকের এই মক টেস্টটি তোমরা যদি সম্পূর্ণ দেখে নাও। তাই অবশ্যই তোমরা আজকের ক্লাসে শেষ পর্যন্ত যুক্ত থেকো এবং দেখো তোমরা 60 নম্বরের মধ্যে কত স্কোর করতে পারছো। ফাইনাল পরীক্ষায় কিন্তু প্রশ্ন ঠিক এরকমই হতে চলেছে। আর আমি তোমাদের জন্য যে আগে থেকে অনেকগুলি ক্লাস এই চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা যদি সেই ক্লাসগুলিকে না দেখে থাকো সেই ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। সমস্ত বাংলা এসএলএসটির খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি একটি প্লেলিস্টের মধ্যেই দেওয়া রয়েছে, আর সেই প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে সমস্ত ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। আর তোমরা সকলেই জানো যে 2025-এর এসএলএসটি পরীক্ষা একদম দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। তো এখন সময় চলে এসেছে নিজের প্রস্তুতি ঠিক কতটা হয়েছে এবং কোন কোন জায়গায় ভালো করার দরকার রয়েছে তা যাচাই করার। আর সেই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে খুবই দ্রুততার সহিত রিভিশন করে নেওয়ার সময় চলে এসেছে, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আর এই সমস্তই তোমরা পরীক্ষার আগে সেরে নিয়ে পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে নিজেকে তৈরি করে নিতে পারবে। আমাদের যে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর খুবই পছন্দের এবং খুবই হেল্পফুল অনলাইন পেইড মক টেস্ট কোর্সটি রয়েছে, সেটির মাধ্যমে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে নিয়েই সে মক টেস্ট কোর্সটিকে তৈরি করা হয়েছে। কম সময়ের মধ্যেই তোমরা সম্পূর্ণ সিলেবাসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তোমরা আয়ত্ত করতে পারবে এই মক টেস্ট কোর্সের মাধ্যমে। প্রতিদিনই প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এই মক টেস্ট দিচ্ছে। তোমরাও যদি এই মক টেস্ট কোর্সটি নিতে চাও, তোমরা জেনে নাও এই মক টেস্ট কোর্সে কী থাকছে। তো এই মক টেস্ট কোর্সে তোমরা পেয়ে যাবে টপিক ওয়াইজ মক টেস্ট, পাঠ্যপুস্তক, ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস থেকে। 60 নম্বরের প্রচুর মডেল টেস্ট পেয়ে যাচ্ছ এসএসসির অফিসিয়াল প্যাটার্ন অনুযায়ী। সময় ধরে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। এর ফলে তোমাদের রিয়েল টাইম প্র্যাকটিস হয়ে যাবে। তো যারা এই মক টেস্ট কোর্সটিকে নিতে চাও, স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছ সেই নম্বরে 399 টাকা পেমেন্ট করে ওই নম্বরে স্ক্রিনশট করে দেবে। তোমরা এই মক টেস্ট কোর্সটি 31 জুলাইয়ের মধ্যে 399 টাকায় নিতে পারবে, কিন্তু 1 আগস্ট থেকে এই মক টেস্ট কোর্সটির দাম হয়ে যাবে 499 টাকা। টেকনিক্যাল খরচ সামলাতেই কিন্তু আমরা এই মক টেস্ট কোর্সটির দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছি। তাহলে চলো আর দেরি করব না, আজকের খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট ক্লাসটিকে শুরু করা যাক। তো চলে যাব আমরা প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো, মুন্সি প্রেমচাঁদের আসল নাম কি? অজয়বলাল, প্রেমরতন শ্রীবাস্তব, ধনপত রায় শ্রীবাস্তব, প্রেম কুমার মল্লিক। তো কোনটি হবে সঠিক উত্তর? যার পারবে অবশ্যই উত্তর কমেন্ট করে জানাবে। তো মুন্সি প্রেমচাঁদের আসল নাম হয়ে যাবে ধনপত রায় শ্রীবাস্তব। তো প্রেমচাঁদ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ অংশগুলি দেখে নাও। মুন্সি প্রেমচাঁদের আসল নাম হচ্ছে ধনপত রায় শ্রীবাস্তব। বাড়িতে তাকে আদরের সহিত নবাব বলে ডাকতেন। মুন্সি প্রেমচাঁদ এই ছদ্মনামটি প্রথম ব্যবহার করেন 1910 সালে। তারপর দেখো, মুন্সি প্রেমচাঁদ ছদ্মনামে প্রথম যেটি তিনি রচনা করেছেন সেটি একটি গল্প। সে গল্পটির নাম কি? বড়ে ঘর কি বেটি। মুন্সি প্রেমচাঁদের বিখ্যাত কিছু উপন্যাস দেখে নাও, খুবই ইম্পর্ট্যান্ট। গোদান, নির্মলা, বেওয়া, গগন, মঙ্গলসূত্র। এটি হচ্ছে অসম্পূর্ণ উপন্যাস। বিখ্যাত ছোট গল্প সংকলনগুলি দেখে নাও, পঞ্চপরমেশ্বর, বলিদান, শতরঞ্জ কি বাজি, বুধি কাকি, গুপ্তধন। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের বাংলায় অনুবাদ কে করেছেন? মুরারি মোহন সেন, জ্যোতিভূষণ চাকি, বেচারাম ঘোষ নাকি সুবুদ্ধিচরণ গোস্বামী? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জ্যোতিভূষণ চাকি।
তো দেখো জ্যোতিভূষণ চাকি অভিজ্ঞান শকুন্তলম ছাড়াও তিনি রঘুবংশম কাব্যেরও বাংলায় অনুবাদ করেছেন। তো রঘুবংশম কাব্যের মোট সর্গ সংখ্যা কয়টি রয়েছে? 19টি। এছাড়াও জ্যোতিভূষণ চাকি যে নাটকটির অনুবাদ করেছেন বিক্রমোর্বশীয়ম, এই বিক্রমোর্বশীয়ম নাটকের কয়টি অঙ্ক রয়েছে? 5টি। এই রঘুবংশম কাব্যের বাংলায় অনুবাদ করেছেন আরও একজন, তিনি হচ্ছেন রত্না বসু। তারপর দেখো ডক্টর মুরারি মোহন সেন, তিনি অনুবাদ করেছেন মেঘদূতম গীতিধর্মী কাব্যের। দেখো মেঘদূতম কাব্যটি 2টি খণ্ডে বিভক্ত, পূর্ব মেঘ এবং উত্তর মেঘ। বেচারাম ঘোষ বাংলায় অনুবাদ করেছেন নলোদয় আখ্যান কাব্যের। সুবুদ্ধিচরণ গোস্বামী ঋতু সংহারের অনুবাদ করেছেন বাংলায়। 3 নম্বর প্রশ্ন দেখো, গার্সিয়া মার্কেসের গল্প সমগ্র বাংলায় অনুবাদ করেছেন কে? বুদ্ধদেব বসু, অমিতাভ রায়, বুদ্ধদেব গুহ নাকি সৌমেন সেন? তো গার্সিয়া মার্কেসের গল্প সমগ্র বাংলায় অনুবাদ করেছেন অমিতাভ রায়। পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, কোন উপন্যাস থেকে প্রশ্ন? নেতাজি বালক সংঘের দ্বারা আয়োজিত হয়েছিল 5 মাইল সাঁতার প্রতিযোগিতা, 1 মাইল সাঁতার প্রতিযোগিতা, 20 ঘন্টার অবিরাম সাঁতার প্রতিযোগিতা নাকি 20 ঘন্টার অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। 5 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পে হস্তি ভাড়ার বিজ্ঞাপন যে পরিচ্ছেদে রয়েছে, 3য়, 4র্থ, 5ম নাকি 6ষ্ঠ? আদরিণী গল্পে হস্তি ভাড়ার বিজ্ঞাপন কোন পরিচ্ছেদে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 5ম পরিচ্ছেদে রয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখো, জয়রাম মুখতারের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কি? রত্নাবলী, রত্নাবতী, কল্যাণী নাকি ভগবতী? জয়রাম মুখতারের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কি? তো জয়রাম মুখতারের জ্যেষ্ঠা পৌত্রীর নাম হয়ে যাবে কল্যাণী। 7 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম প্রত্যয়, প্রথমা, তেল নুন লোকরি নাকি 4 ইয়ারি কথা? প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথমা। পরবর্তী প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1948, 1940, 1933 নাকি 1961? সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? তো সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দে। তো সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম হয়ে যাবে পদাতিক। সুভাষ মুখোপাধ্যায়কে কী বলা হয়? পদাতিক কবি। চলো 9 নম্বর প্রশ্নে, কবিরঞ্জন যে কবিকে বলা হয় তিনি হলেন কালিদাস রায়, রূপরাম চক্রবর্তী, কমলাকান্ত ভট্টাচার্য নাকি রামপ্রসাদ সেন? কবিরঞ্জন কোন কবিকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনের উপাধি ছিল কবিরঞ্জন। পরবর্তী প্রশ্ন, মাধব বহুত মিনতি করিতই, মিনতি ধ্বনি পরিবর্তনের কোন রীতি? অপিনিহিতি, স্বরসঙ্গতি, বর্ণবিকার নাকি বর্ণ বিপর্যয়? মিনতি এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বর্ণ বিকার। মিনতি এটা কোন শব্দ থেকে এসেছে? বিনতি থেকে হয়েছে মিনতি। মনে রাখবে শব্দের অন্তর্গত যদি মূল ধ্বনির পরিবর্তন হয়ে যায় তখন হয়ে যায় বর্ণবিকার। শব্দের অন্তর্গত কোনো মূলধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলা হয় বর্ণবিকার। দেখে নাও, বিনতি থেকে হয়েছে মিনতি, ধোবা থেকে হয়েছে ধোপা। চলো পরবর্তী প্রশ্নে, এত আলো জ্বালিয়েছ কি উৎসবের লগনে? রেখাঙ্কিত পদে
কোন প্রকার ধ্বনি পরিবর্তনের রীতি কাজ করেছে? লগনে এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে প্রত্যেকেই সঠিক উত্তর জানাও। স্বরসঙ্গতি, অভিশ্রুতি, স্বরভক্তি নাকি বর্ণ বিপর্যয়? তো লগনে এটি এসেছে লগ্ন থেকে, লগ্ন থেকে হয়েছে লগনে। তো এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি কাজ করেছে সেটি হচ্ছে স্বরভক্তি। স্বরভক্তি কি? যুক্ত বর্ণের উচ্চারণ ক্লেশ লাঘব করার জন্য দুই ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনি এনে বর্ণ দুটিকে পৃথক করার রীতিকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। তোমরা এই শব্দে দেখতে পাচ্ছ গ এবং দন্তন্য, এ দুটির মাঝখানে অ স্বরধ্বনি চলে এসেছে। দুটি যুক্ত ব্যঞ্জনের মাঝে যদি একটি স্বরধ্বনির আগমন হয়ে যুক্ত বর্ণকে ভেঙে দেওয়া হয় তাহলে হয়ে যায় স্বরভক্তি। চলো পরবর্তী প্রশ্নে। যিনি আঘাত দিয়েছেন তিনি প্রলেপ দিচ্ছেন, এ বাক্যে যে শ্রেণীর সর্বনাম ব্যবহৃত হয়েছে? আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম নাকি অন্যাদিবাচক সর্বনাম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সাপেক্ষ সর্বনাম। তো সাপেক্ষ সর্বনাম কি? যখন একটি সংযোগবাচক সর্বনাম ভাবের পূর্ণতার জন্য, যখন একটি সংযোগবাচক সর্বনাম ভাবের পূর্ণতার জন্য আরও একটি সংযোগবাচক সর্বনামের অপেক্ষায় থাকে, তো পরস্পরে নির্ভরশীল এই প্রকার সংযোগবাচক সর্বনামকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। যেমন দেখে নাও, যে সে, যা তা, যিনি তিনি, যারা তারা, এগুলি হচ্ছে সাপেক্ষ সর্বনাম। পরবর্তী প্রশ্ন। অপিনিহিতির সঙ্গে সংশ্লিষ্ট দুটি ধ্বনি হল ই এবং সৌ, অ এবং এ, ওই এবং ও নাকি ও এবং অ? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকেই সঠিক উত্তর জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ই এবং সৌ। 14 নম্বর প্রশ্ন। প্রতিটি বর্গের পঞ্চম বর্ণ হল অনুনাসিক ধ্বনি, কম্পিত ধ্বনি, অন্তস্থ ধ্বনি নাকি উষ্ম ধ্বনি? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকেই জানাও সঠিক উত্তরটি কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অনুনাসিক ধ্বনি। প্রতিটি বর্গের পঞ্চম বর্ণ হল অনুনাসিক ধ্বনি। বাক্যাং সাত যোগ্যতা, আকাঙ্ক্ষা আসক্তি যুক্ত পদচ্ছয়, উক্তিটি কার? অভিনবগুপ্ত, বামনাচার্য, আনন্দবর্ধন নাকি বিশ্বনাথ কবিরাজ? তো কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আলংকারিক বিশ্বনাথ কবিরাজ। পরবর্তী প্রশ্ন। বাক্য নির্মাণের কয়টি শর্ত রয়েছে? 2টি, 3টি, 4টি নাকি 5টি? তো বাক্য নির্মাণের শর্ত রয়েছে 3টি। 17 নম্বর প্রশ্ন। শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি? চরিত্রহীন, দত্তা, শ্রীকান্ত নাকি পথের দাবি? শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি? তো শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস হয়ে যাবে শ্রীকান্ত। পরবর্তী প্রশ্ন। রবীন্দ্রনাথের চোখের বালি একটি আঞ্চলিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস নাকি উপরের কোনোটি নয়? তো রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাস এটি কোন প্রকার উপন্যাস? তো রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটি হয়ে যাবে মনস্তাত্ত্বিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাস এটি হয়ে যাবে মনস্তাত্ত্বিক উপন্যাস। তো আঞ্চলিক উপন্যাসগুলি কী কী দেখে নাও। পদ্মা নদীর মাঝি এটি হয়ে যাবে আঞ্চলিক উপন্যাস। হাঁসুলি বাঁকের উপকথা আঞ্চলিক উপন্যাস। তিতাস একটি নদীর নাম আঞ্চলিক উপন্যাস। গঙ্গা এটিও আঞ্চলিক উপন্যাস। ধরায় চড়িত মানস এটি হচ্ছে আঞ্চলিক উপন্যাস। 19 নম্বর প্রশ্ন। রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ হল নাট্যকাব্য, কাব্যনাট্য, সামাজিক নাটক নাকি রাজনৈতিক নাটক? তো রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ এটি হয়ে যাবে নাট্যকাব্য।
পরবর্তী প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান একটি ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, একাঙ্ক নাটক নাকি উপরের কোনোটি নয়? তো দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান একটি ঐতিহাসিক নাটক। দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলির নাম দেখে নাও। তারাবাই, এটি হচ্ছে প্রথম ঐতিহাসিক নাটক। দেখো কত সালে প্রকাশিত হয়, 1903 সালে। তারপর দেখো দুর্গাদাস 1906, নূরজাহান 1908, মেবার পতন 1908। শাহজাহান, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাটক, প্রকাশকাল 1909, চন্দ্রগুপ্ত 1911, সিংহল বিজয় 1915। তো দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটকগুলি কী কী দেখে নাও। পাশানি, এটি হচ্ছে প্রথম পৌরাণিক নাটক। সীতা, এটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ পৌরাণিক নাটক। ভীষ্ম, এটি হচ্ছে পৌরাণিক নাটক। 21 নম্বর প্রশ্ন দেখো, আমার রাজ্য নাই, রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কথাটি কার? মির্জাফর, মীর মদন, গোলাম হোসেন নাকি ঘসেটি? আমার রাজ্য নাই, রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কথাটি কে বলেছে? তো এই কথাটি বলেছিল ঘসেটি। 22 নম্বর প্রশ্ন, মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ ড্যাশ থাবা উঁচিয়ে বসে আছে, শূন্যস্থানে কী হবে? কালপুরুষের মতো, দানবের মতো, বাঘের মতো নাকি যমদূতের মতো? তো মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে বাঘের মতো। 23 নম্বর প্রশ্ন, চম্পার 7 ভাই যেখানে দাঁড় টানে, শ্যামকম্বজে, কপিল মুনির দ্বীপে, নীলকমলের দেশে নাকি জবদ্বীপে? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্যামকম্বজে। 24 নম্বর প্রশ্ন, ঝড়ো সাধুর কাজ কী ছিল? ঝড় তুলে মূল্যবান সম্পদ লুট করা, পুজো করা, নৌকা তৈরি নাকি মাছ ধরা? তো কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নৌকা তৈরি। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বইও পড়তে ইচ্ছে করে না, যে বইটির কথা বলা হয়েছে গীতা, গীতাঞ্জলি, আনন্দমঠ নাকি চয়নিকা? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চয়নিকা, রবীন্দ্রনাথের চয়নিকা। চলো পরবর্তী প্রশ্নে, মায়াবতী অদ্বৈত আশ্রম কে প্রতিষ্ঠা করেন? মিস নোবেল, মিসেস বুল, মিস ম্যাকলাউড নাকি মিসেস সেভিয়ার? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর জানাও। মায়াবতী অদ্বৈত আশ্রম কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মিসেস সেভিয়ার। 27 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রন্থে শূদ্রককে শোভাবতীর রাজা বলা হয়েছে? কথাশরীর সাগরে, বেতাল পঞ্চবিংশতি, মৃচ্ছকটিক নাকি হরিভক্তি বিলাস? কোন গ্রন্থে শূদ্রককে শোভাবতীর রাজা বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কথাশরীর সাগর। পরবর্তী প্রশ্ন, একা কে গায় ওই প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর নাকি বিবিধ সমালোচনা? একা কে গায় ওই প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কমলাকান্তের দপ্তর। 29 নম্বর প্রশ্ন দেখো, নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস নাকি গোবিন্দ দাস? নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? তো নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে চণ্ডীদাস। তার সাথে তোমরা মনে রাখবে জ্ঞানদাস রূপানুরাগ পর্যায়ের এবং মান পর্যায়ের শ্রেষ্ঠ কবি। বিদ্যাপতি মাথুর, ভাব সম্মিলন এবং প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি। চণ্ডীদাস পূর্বরাগ এবং আক্ষেপানুরাগ পর্বের শ্রেষ্ঠ কবি। তার সাথে মনে রাখবে অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছেন গোবিন্দ দাস। পরবর্তী 30 নম্বর প্রশ্ন,
কোন কবি নিজেকে খেলন কবি বলেছেন? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস নাকি গোবিন্দ দাস? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর জানাও। কোন কবি নিজেকে খেলন কবি বা খেলুড়ে কবি বলেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিদ্যাপতি। বিদ্যাপতি তিনি কোন কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন? বিদ্যাপতি তার কীর্তিলতা কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন। চলো পরবর্তী প্রশ্নে। বিল্বমঙ্গল নাটকের রচয়িতাকে? দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সমরেশ বসু? বিল্বমঙ্গল নাটকের রচয়িতাকে? তো বিল্বমঙ্গল নাটকের রচয়িতা হয়ে যাবে গিরিশচন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন। গিরিশচন্দ্র ঘোষ তার বুদ্ধদেব চরিত নাটকটি রচনা করেন যে বিখ্যাত গ্রন্থের অবলম্বনে, সেটি হল দ্য লাস্ট ডেজ অফ পম্পি, লাইট অফ এশিয়া, সিদ্ধার্থ, অ্যান ইন্ডিয়ান নোভেল, বুদ্ধচরিত। তো কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লাইট অফ এশিয়া। এডুইন আর্নল্ডের লাইট অফ এশিয়া গ্রন্থের অবলম্বনে তিনি বুদ্ধদেব চরিত নাটকটি লেখেন। পরবর্তী প্রশ্ন। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম পৌরাণিক নাটকের নাম কি? সীতা, পাশানি, ভীষ্ম নাকি জনা? তো দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম পৌরাণিক নাটকের নাম হয়ে যাবে পাশানি। 34 নম্বর প্রশ্ন। নিমচাঁদ চরিত্রটি যে নাটকে পাওয়া যায় তা হলো সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, লীলাবতী নাকি জামাই বারিক? নিমচাঁদ চরিত্রটি আমরা কোন নাটকে পাই? তো নিমচাঁদ চরিত্রটি আমরা যে নাটকে পাই সেটি হচ্ছে সধবার একাদশী নাটকে। 35 নম্বর প্রশ্ন। দীনবন্ধু মিত্র তাঁর কোন নাটকটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছেন? নীলদর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী নাকি কমলে কামিনী? দীনবন্ধু মিত্র তাঁর কোন নাটকটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছেন? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নবীন তপস্বিনী। 36 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। ছোট গল্প বিষয়ে রবীন্দ্রনাথের লেখা ছোট প্রাণ ছোট ব্যথা শীর্ষক পংক্তি কবিতাটির নাম কি? বর্ষা যাপন, যেতে নাহি দিব, বর্ষা শেষ নাকি বৈষ্ণব কবিতা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বর্ষা যাপন। 37 নম্বর প্রশ্ন। পুস্তক থেকে হয়েছে পুঁথি, এ ধ্বনি পরিবর্তনের সূত্রকে কি বলে? তালব্যী ভবন, নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন নাকি উষ্মী ভবন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শতনাসিক্যী ভবন। পরবর্তী 38 নম্বর প্রশ্ন। মন্দির শব্দের প্রাচীন অর্থ ছিল গৃহ বা ঘর, এখন হয়েছে দেবতার ঘর। শব্দার্থ পরিবর্তনের দিক থেকে এটি অর্থের উৎকর্ষ, অর্থের অপকর্ষ, অর্থের রূপান্তর নাকি উপরের কোনোটি নয়? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অর্থের উৎকর্ষ। পরবর্তী জ্যোৎস্না থেকে জোছনা, এখানে জোছনা শব্দটি তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ নাকি দেশি শব্দ? জ্যোৎস্না থেকে হয়েছে জোছনা, এটি কোন প্রকার শব্দ? তো এটি হয়ে যাবে অর্ধ তৎসম শব্দ। পরবর্তী 40 নম্বর প্রশ্ন। ভারত পথিক রামমোহন রায় গ্রন্থটি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি স্বামী বিবেকানন্দ? ভারত পথিক রামমোহন রায় গ্রন্থটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী 41 নম্বর প্রশ্ন। দেহবাদী কবি কাকে বলা হয়? সুভাষ মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় নাকি মোহিতলাল মজুমদার? দেহবাদী কবি কাকে বলা হয়? তো দেহবাদী কবি বলা হয় মোহিতলাল মজুমদারকে। 42 নম্বর প্রশ্ন। সৈফুল মুলক বদিউজ্জামাল কাব্যটি রচনা করেছেন দৌলত কাজী, সৈয়দ আলাউল,
মোহাম্মদ জায়সি নাকি দোনা গাজী? সৈফুল মুলক বদিউজ্জামাল কাব্যটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সৈয়দ আলাওল। 43 নম্বর প্রশ্ন দেখো, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় এর রচনাকাল কত? 1470, 1479, 1474, 1481, 1473, 1480 নাকি 1475, 1482? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1473 থেকে 1480। পরবর্তী প্রশ্ন, চণ্ডীদাস দুঃখের কবি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অমিয় চক্রবর্তী নাকি কায়কোবাদ? চণ্ডীদাস দুঃখের কবি কে বলেছেন? তো চণ্ডীদাস দুঃখের কবি এই কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী 45 নম্বর প্রশ্ন, শামুক কবিতাটির তর্জমা করেছেন কে? সত্যনারায়ণ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়, মনীন্দ্র দত্ত নাকি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়? শামুক কবিতাটির তর্জমা করেছেন কে? তো শামুক কবিতাটির তর্জমা করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। 46 নম্বর প্রশ্ন, সমগ্র ধরার স্পর্শ পাই এক ঠাঁই, কবি কিসে সমগ্র ধরার স্পর্শ পান? ঘরের দরজায়, বাড়ির উঠোনে, ডাকটিকিটে নাকি মায়ের চরণ স্পর্শে? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডাকটিকিটে। 47 নম্বর প্রশ্ন, আকবর প্রতাপ আদিত্যের আচরণে মুগ্ধ হয়ে তাকে যার আধিপত্য প্রদান করেছিলেন, যশোর, কাবুল, গোলকুন্ডা নাকি আহমেদনগর? আকবর প্রতাপাদিত্যের আচরণে মুগ্ধ হয়ে তাকে কোন জায়গার আধিপত্য প্রদান করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যশোর। পরবর্তী প্রশ্ন, রাধারানীর মা মোকদ্দমায় কত টাকার সম্পত্তি হারায়? প্রায় 10 লক্ষ, প্রায় 20 লক্ষ, প্রায় 15 লক্ষ নাকি প্রায় 11 লক্ষ? রাধারানীর মা মোকদ্দমায় কত টাকার সম্পত্তি হারায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রায় 10 লক্ষ। 49 নম্বর প্রশ্ন, এক পা যদি এগোও তবে দেখাইয়া দিব, এখানে তোমার জাড়ি জুড়ি খাটিবে না, কে কাকে কথা বলেছে? ফটিক মাখনলালকে, ফটিকের মা ফটিককে, সমুদ্রের ঢেউ মানুষকে, স্টেশন মাস্টার গোপীচন্দ্রকে? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সমুদ্রের ঢেউ মানুষকে। 50 নম্বর প্রশ্ন, যে বিখ্যাত ঔপন্যাসিক সময়ে সময়ে ছদ্মবেশে মদের দোকানে গিয়ে বসতেন, ব্ল্যাকি, বাইরন, ডিকেন্স নাকি কারমাইকেল? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডিকেন্স। 51 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু স্বর্ণপূর্ণির নাম পেয়েছেন কোথায়? চরক সংহিতায়, সুশ্রুত সংহিতায়, ভালা সংহিতায় নাকি কৌটিল্যের অর্থশাস্ত্রে? তো প্রফেসর শঙ্কু স্বর্ণপূর্ণির নাম কোথায় পেয়েছেন? প্রত্যেকে সঠিক উত্তর জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চরক সংহিতায়। 52 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডটি প্রক্ষিপ্ত? জন্মখণ্ড, দানখণ্ড, রাধাবিরহ নাকি ভারখণ্ড? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডটি প্রক্ষিপ্ত? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাধা বিরহ খণ্ড। 53 নম্বর প্রশ্ন, এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, কিংবা এখানে কোন প্রকার অব্যয়? সংকোচক অব্যয়, ব্যতিরিকাত্মক অব্যয়, বৈকল্পিক অব্যয় নাকি সংশয়বাচক অব্যয়? কিংবা এখানে কোন প্রকার অব্যয়? তো কিংবা এটি হয়ে যাবে বৈকল্পিক অব্যয়। পরবর্তী 54 নম্বর প্রশ্ন, শোকানল কোন সমাস? উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস নাকি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? শোকানল এটি কোন প্রকার সমাস? তো শোকানল এটি হয়ে যাবে
রূপক কর্মধারয় সমাস। ব্যাসবাক্য কী হবে? শোক রূপ অনল। আমরা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলি। এখানে চিত্তরঞ্জন দাস হলো মুখ্য কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম নাকি অনুক্ত কর্ম? চিত্তরঞ্জন দাস এটি কোন প্রকার কর্ম? তো চিত্তরঞ্জন দাস এটি হয়ে যাবে উদ্দেশ্য কর্ম। আর যদি বলি বিধেয় কর্ম কী হবে, তাহলে হয়ে যাবে দেশবন্ধু। চলো পরবর্তী প্রশ্নে। হাব হাতে এ শব্দের উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে? সহার্থে, পূর্ণ অর্থে, অভাবার্থে নাকি নিন্দার্থে? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকেই সঠিক উত্তর জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অভাব অর্থে। 57 নম্বর প্রশ্ন। গতি এর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন। গম যোগ তি, গম যোগ অনট, গম যোগ কয়ত, গম যোগ উক্তি। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, গম যোগ তি। চলো পরবর্তী প্রশ্নে। স্বাদ আহ্লাদ সবারই আছে। এখানে স্বাদ আহ্লাদ হলো দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত, সমার্থক যুগ্ম শব্দের শব্দদ্বৈত, প্রায় সমার্থক যুগ্ম শব্দের শব্দদ্বৈত নাকি বিপরীতার্থক যুগ্ম শব্দের শব্দদ্বৈত? তো স্বাদ আহ্লাদ এটি হয়ে যাবে প্রায় সমার্থক শব্দের শব্দদ্বৈত। চলো পরবর্তী প্রশ্নে। বজ্র আঁটুনি কোন প্রকার শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ নাকি মিশ্র শব্দ? তো বজ্র আঁটুনি এটি হয়ে যাবে মিশ্র শব্দ। তো মিশ্র শব্দ কেন? এটি বজ্র এটি হচ্ছে তৎসম শব্দ, আর আঁটুনি এটি হয়ে যাবে দেশি শব্দ। তো তৎসম এবং দেশি এই দুটো শব্দ মিলেই কিন্তু এই শব্দটি তৈরি হয়েছে, তাই এটি হয়ে যাবে মিশ্র শব্দ। চলো পরবর্তী প্রশ্নে। আজকের লাস্ট প্রশ্ন। হি লুকস আফটার মাই সন এর সঠিক বঙ্গানুবাদটি কী হবে? সে তাকালো আমার ছেলের পরে, সে আমার ছেলেকে দেখতে চাইল, সে আমার ছেলেকে দেখাশোনা করে। কোনোটি সঠিক নয়। তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সে আমার ছেলেকে দেখাশোনা করে। তো এই ছিল আজকের ফুল মক টেস্ট। তোমরা আজকের এই 60টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের মক টেস্ট তোমরা তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে।